আপনারা জানেন যে গত 3 দিন ধরে আমরা কথা বলছি বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে। আমরা সর্বশেষ ছিলাম, উনি আমাদেরকে বলছিলেন যে 15ই আগস্ট রাতে কিভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটল, সপরিবারে নিহত হলেন এবং খন্দকার মোশতাক রাষ্ট্রপতির দায়িত্ব নেবার সম্মতি দিয়েছেন। তারা বেতার কেন্দ্রে আসলেন, তার আগেই ওনাদের সিদ্ধান্ত ছাড়াই মেজর ডালিম এই হত্যাকাণ্ডের ঘোষণা জাতিকে জানিয়েছেন এবং উনি বলছিলেন আমাদেরকে যে 3 বাহিনী প্রধান এবং তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়া ওনারা গিয়েছেন বঙ্গভবনে। এই পর্যন্ত উনি আমাদেরকে জানিয়েছিলেন গতকাল পর্যন্ত। আমি আজকের প্রথম প্রশ্ন যেটি করতে চাই খন্দকার আব্দুর রশিদ আপনাকে, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনাদের পরিকল্পনা ছিল না সপরিবারে তাকে নিহত করা, হত্যা করা কিংবা বঙ্গবন্ধুকেও ওই রাতে হত্যা করবার কোনো প্ল্যান ছিল না। কোর্ট মার্শাল করে বিচার করে তারপরে ডেথ সেন্টেন্স দেওয়ার কথা চিন্তা ছিল। কিন্তু এই যে ওনারা মারা গেলেন তাহলে কেন শেষ পর্যন্ত, মানে মারা হলো কেন তাদেরকে? সেটা আমরা যখন রেডিওতে এসে রেডিওর অ্যানাউন্সমেন্ট সবাই করলেন এবং খন্দকার মোশতাক সাহেব বঙ্গভবনে গেলেন, ওখানে ওনার ওথ টেকিং সেরিমনির প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তখন এইসব ঝামেলাগুলি সংশোধন করে তারপরে আমার ইচ্ছা ছিল যে এটা কীভাবে কী হলো জানান, কিন্তু তখনই আমার ইউনিট থেকে খবর আসলো যে এরকম ফারুকের ইউনিটে যেসব জেসিউ ছিল তারা অফিসারদের র্যাঙ্ক পড়েছে এবং পরে আমার টুফিল্ড রেজিমেন্টে আমার ইউনিটে আসছে, এসে বলে যে তোমরাও সবাই র্যাঙ্ক পড়ো, কেউ লেফটেন্যান্ট, কেউ ক্যাপ্টেন, কেউ মেজর। তো সেখানে আপনি কি বলেন? আমি তখন ইউনিটের সবাইকে ডেকে আমি ওদের সাথে কথা বললাম, দেখো 15ই আগস্টে যে এটা হলো বিকালের দিকে, যে এটা ঠিক না, এটা ঠিক না। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে এবং আর্মি হেডকোয়ার্টার যতদিন পর্যন্ত সেটা অর্ডার পাস না করবে ততক্ষণ পর্যন্ত সেটা পড়া উচিত না। তখন ওরা এগ্রি করলো যে হ্যাঁ এটা ঠিকই, সুতরাং আমরা কেউ ওদের এই কথার মধ্যে আসবো না, ঠিক আছে। তো কারণ ফারুককে জিজ্ঞাসা করলাম তখন যে এই ব্যাপার এটা কি, তখন বললো যে এটা করে ফেলছে, এখন কিছু করা যাবে না, এখন করতে গেলে ভীষণ অবস্থা হবে। ওর জেসিওরা যে র্যাঙ্ক পড়ছে, তো এটা এখন কিছু করা যাবে না, সুতরাং ওরা পড়ে ফেলছে, থাকুক, কিন্তু এটা আমরা পরবর্তীতে দেখবো, আপাতত এসব কাজগুলো বেশি ইম্পর্টেন্ট। তো সেখানেই আমার যেটা আগেও সন্দেহ ছিল যে জলিল যে ইউনিটকে কমান্ড করে গেছে সেখানে এসে কর্নেল ফারুক যে রাজনীতি সম্বন্ধে কিছুই বুঝে না এবং বাংলাদেশ সম্বন্ধে কিছুই বুঝে না, বাংলা বলতেই যার কষ্ট, সে সত্যিকারভাবে এই জিনিসটা ফলো করতে পারে নাই যে তার ইউনিটের ভিতরে জাসদের এই একটা বিরাট ইনফিলট্রেশন, এবং সেটা যারা ওখানে ছিল অপারেশনে, আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলল যে আমাদের কথা কেউই শোনে নাই। তো এটা ফারুকের ইউনিটের ট্রুপ ছিল এবং সেটা আমাদের কথা কেউই কিছু শুনে নাই, না শুই না সবাই লাফাই উপরে গেছে, বাসার থেকে জিনিসপত্র চুরি করছে, তারপরে সবাই র্যাঙ্ক লাগাইছে, র্যাঙ্ক লাগাই গিয়ে সবাই। এবং অন্যান্য বাড়িতেও যেগুলো ঘটেছে, আব্দুর রব শ্রীনাথের বাড়ি, সেগুলো তাদের ইচ্ছে, সেটাও তাদের চলছে। কোনো বাধা যার জন্য না বাধা ট্রুপসে 2 জন অফিসার বাধা দিবে কি? না আমি বলছি যে ওইখানে গিয়ে এই কাজগুলো করবার সময় কি কি বাধার সম্মুখীন হয়েছিল, মানে যারা বাধার সময় বলে যেটা করবে না, যেটা আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা যাই, তো কিন্তু এটা ওরা শোনে না, ওরা ওইখানেই শুটিং শুরু করে তারপরে ওদেরকে মেরে ফেলছে। তো কেউ কেউ যেমনটা বলেন যে শেখ কামাল এবং শেখ জামাল প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন, গুলি চালিয়েছেন, সেই কারণে আপনি মনে করেন না যে এই এতগুলো হত্যাকাণ্ড না? ওরা এটা ওদের দায়িত্ব, ওরা চেষ্টা করবে, এবং ওরা গুলি করেছে এবং 2 জন সোলজার ইনজিউর্ড হয়েছে এবং পরে হয়তো একজন মারা গেছে, কিন্তু এইমস অ্যান্ড অবজেক্টিভ দেখতে গেলে একটা অপারেশনে গেলে এরকম
আর্মির কিছু ক্যাজুয়ালিটি হয়, জি। সেই ক্যাজুয়ালিটি আর্মিকে অ্যাবজর্ব করতে হয়, তাই না? আর সেখানে যদি সেটা হয়তো ইন দ্য প্রসেস অফ ফাইটিং, তাইলে শেখ জামাল কামাল ওরা দুইজনে তো বারান্দায় এসে তারপরে ওরা শ্যুট করছে, জি। এবং সেইখানে যদি ওদের শেষে শুটিংই হতো, তাহলে অল প্র্যাকটিক্যাল পারপাস ওরা বারান্দার মধ্যে ওদের মরার কথা ছিল, তাই না? তারপরে হ্যাঁ, বা শুধু ওনাদের দুজনের মারা যাওয়ার কথা, অথবা ওদের বাকিদের দুজনে, কিন্তু ওদের সবাইকে সেই হিসেবে মারাটা, সেটা এটা অতটুকু রাগ হয়তো কিছুটা হতে পারে, যারা ওখানে ছিল সেটা ওরাই ভালো বলতে পারো কতটুকু রাগ হয়েছে। কিন্তু রাগ কিছুটা থাকলেও আর্মি ওই রাগটাকে অ্যাবজর্ব করতে জানে। যদি সিনসিয়ার হয়, যদি সিনসিয়ার হয় আর অর্ডারের প্রতি একটা থাকে, তো সেইখানে আপনার সেটা কন্ট্রোল করার অ্যাবজর্বিং ক্যাপাসিটি আর্মির থাকে। সুতরাং সেই জিনিসটা কোনো অবস্থাতেই এনশিওর করা যায় না। এবং এই গ্রুপটাতে পুরো লিডারশিপ যেটা দিয়েছিল র্যাঙ্কসের থেকে, এটা ওর নাম ছিল সরোয়ার, এবং সরোয়ারকে শেষে জিয়া ইমিডিয়েটলি হ্যাং করে। এবং অ্যাকচুয়ালি পরবর্তীতে ফারুকের পুরো ইউনিটের বেশিরভাগ লোককেই কিন্তু জিয়া হ্যাং করে। অল্টারনেটিভলি আমার টুফিল রেজিমেন্টে কোনোদিনও একটা লোককে জিয়া হাত দেয়নি। এই ঘটনার সঙ্গে অন্য কোনো সিভিলিয়ান যাদের নাম আমরা এইসব ঘটনাবলিতে শুনি, তাদের কারোর সঙ্গে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না? লাইক মাহবুব আলম চাষি, তাহিরুদ্দিন ঠাকুর। সেটা আমি জানি না, কারণ আমি ওদেরকে চিনিও না। ওরা খন্দকার মোশতাকের ছিল, আমার মোশতাকের সাথে এটাই কথা ছিল যে ওসমানী শুড বি দ্য ডিফেন্স অ্যাডভাইজার, তো জেনারেল ওসমানী ওয়াজ দ্য ডিফেন্স অ্যাডভাইজার। বাকি মাহবুব আলম চাষি এবং ওসমানী কেন? ওসমানীরও বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভ ছিল, সে কারণে তাকে চুজ করা না, মোস্ট সিনিয়র পারসন ডিউরিং দ্য লিবারেশন এন্ড আফটার অলসো ইজ এ সিনিয়র মোস্ট রিটায়ার্ড পারসন। তার সঙ্গে আগে উই ডু হ্যাভ রেসপেক্ট। আপনারা তার সঙ্গে আগে শেয়ার করেন এই বিষয়টা? না, আমার ওনার সাথে দুই একবার কথা তো হয়েছে। হ্যাঁ, আগে কথা তো হয়েছে, বলেন না, জেনারেল ওসমানের সাথে কথা হয়েছে আমার রেগুলার। মানে ওনার কি সম্মতি ছিল এই ধরনের ঘটনাবলিতে পরিবর্তনে? ওনার ছিল যে পরিবর্তন করে দিয়ে যে একটা বিরাট ক্যাওটিক কন্ডিশন হবে, তো ওইটা সামলানো তো ইজ ডিফিকাল্ট। কারণ সামলাবার রাস্তা যদি খুঁজে পাওয়া যায়, তাইলে ইট ইজ ডিফারেন্ট। জেনারেল মঞ্জুর, এরশাদ এরা এগুলোর সঙ্গে ইনভলভ ছিলেন না? না, জেনারেল মঞ্জুর তো তখন বাইরে ভারতে, এবং জেনারেল এরশাদও ভারতে ট্রেনিং করছিল ওই অবস্থায়। আর আন্তর্জাতিক কোনো কানেকশন ছিল আপনাদের? না, আমাদের কারোর সাথে যেমন বিভিন্ন সময় লেখা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, বা আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক, বা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারা কোনোভাবে এটিকে প্রভাবিত করার চেষ্টা করেছে কিনা? না, আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, কোনো যোগাযোগ ছিল না, কেউ আমাদের সাথে কথাও বলেনি। এবং সেটা অনেকে মনে করে যেহেতু খন্দকার মোশতাক became the president, everybody knows that he maintained a good relation with United States, সেই জন্য হয়তো অনেকের একটা ক্যালকুলেশন হতে পারে। ঢাকা দূতাবাসে যারা কাজকর্ম করতেন, না, আমরা চেরি সহ কারোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছিল? আমি কোনো সময় যাইনি, তো আমার সাথে অন্তত কোনো যোগাযোগ। 15 আগস্টের ঘটনার পরে প্রথম স্বীকৃতি দিল সৌদি আরব এবং সুদান, তারপর দ্রুত 31 তারিখে চীন স্বীকৃতি দিল। তাদের সঙ্গে এই স্বীকৃতি দেওয়া মনে হয় যে তাদের একটা সমর্থন তো অবশ্যই ছিল, তো আগে কোনো যোগাযোগ ছিল না এই বিষয়ে? না, আমাদের কোনো যোগাযোগ ছিল না, এবং সমর্থন আস্তে আস্তে উইদিন 3 days দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ রিকগনাইজড ইট। এমনকি রাশিয়া পর্যন্ত এসে 4 ডেতে রিকগনিশন দিয়েছে। খন্দকার মোশতাককে বঙ্গভবনে নিয়ে গেলেন, সেখান থেকে যদি একটু বলেন আমাদেরকে। জি, শেষে ওখান থেকে রেডিও স্টেশন থেকে ওখানে বঙ্গভবন নিয়ে গেল। তো বঙ্গভবনে তো নর্মাল আপনার ওনার ওথ টেকিং সেরিমনি হলো। তো আফটার দ্যাট হি ইজ দ্য প্রেসিডেন্ট। এবং ওইখানেই যখন জেনারেল ওসমানী চিফ অ্যাডভাইজার হিসেবে আসলেন, তখন ওইখানে আমরা একটা জিনিস যে খন্দকার মোশতাক প্রেসিডেন্ট ওথ টেকিং ঠিক আছে, কিন্তু জিয়াকে আমরা চিফ অফ স্টাফ বানাইনি। ওই একই কারণে আমার সন্দেহের কারণ যে দুইটা জেএসডিসি তার ওই
যোগাযোগটা কর্নেল তাহেরের সাথে, বিশেষ করে কর্নেল তাহের, বাকি কার সাথে যোগাযোগ সেটা আমি জানি না। কর্নেল তাহেরের সাথে সেই যোগাযোগটা এক। আর আরেকটা, ওই সূত্র ধরে আমার ভীষণ ক্ষোভ ছিল যে এই প্রত্যেকের বাসায় যে ফ্যামিলি মেম্বার যে হত্যাকাণ্ড, সেটার ব্যাপারে আমি যথেষ্ট পার্সোনালি আই ওয়াজ ভেরি মাচ টাচড। তো সেই জন্য আমি পলিসি নিয়েছি যে ওয়েট অ্যান্ড সি, বরংস এটাও ঠিক যে বরংস থার্ড কেউ হোয়াট কুড বি দ্য অল্টারনেটিভ সেটার ব্যাপারে চিন্তা হচ্ছিল। সেখানে আমি জেনারেল ওসমানের সাথে, জি, সেইখানে জেনারেল ওসমানের সাথে। শফিউল্লাহকে আপনারা নিরাপদ মনে করেননি, মানে সরিয়ে দিতে চাইছিলেন তো? হ্যাঁ, সরিয়ে দিতে চাইছিলাম, সরিয়ে দেওয়া হবে। শফিউল্লাহ রিমেইন আনহার্মড। যে কয়েকদিন ছিল চিফ অফ স্টাফ, হি মেনটেন, আই সেড হি লেট হিম কন্টিনিউ, হোয়াট হার্ম হি উইল মেক। তো এবং আমরা দেখি জিয়াকে করা ঠিক হবে কিনা, না অন্য কাউকে করব, না শফিউল্লাহকে রাখবো। তো যার জন্য জিয়া বিকেম ভেরি অরিড। প্রতিদিনই টেলিফোন করতো, কি হলো, কি খবর। আমি খবর ভালো, আপনাদের চিন্তা করছেন কেন, সবকিছুর একটা টাইম লাগে। তো ওনারা কেউ এগুলো নিয়ে কোশ্চেন তুলেননি, এভাবে সপরিবারে মারা হলো কেন, বা কেউ কোনো কোশ্চেন তুলেননি? কোনো সময় কিছু বলছিল? কোনো সময় উনি কোনো স্টেটমেন্ট দিছিল? কেউ তো কিছু বলেননি, অ্যাবসলিউটলি ইগনোরড। ওকে। তারপরে আপনার তারপরে বরং সব আর্মি, সফিউল অ্যান্ড অল দে হ্যাভ কোঅপারেটেড, যে ওদের ডেড বডি বাড়ি করা এটা সেটা তো তখন আর্মি ওয়াজ ডুইং ইট, অ্যান্ড অটোমেটিক্যালি চিফ অফ স্টাফ ইজ ইনভলভড ইন টু ইট। বাট অফকোর্স ওই সময় শফিউল্লাহ ছিল। কেউ তো রাগ করে ঘরে বসে থাকে নাই, কিন্তু আমি যাবো না, আমি বসে আছি ঘরে, আমি কাজ করার দরকার নেই। তারপরে প্রত্যেকদিনই বঙ্গভবনে প্রতিদিন বিকালে ওদেরকে নিয়ে মিটিং হতো, প্রত্যেকটা মিটিংয়ে তো প্রত্যেকদিনই এসে বসে থাকতো সবগুলো চিফ। তো সুতরাং সেখানেও তো কেউ প্রটেস্ট করে নাই যে এটা খারাপ হয়েছে, ওইটা খারাপ হয়েছে, কারণ ওরা জানে যে এটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের যে আজ ছিল না তা না, হয়ে গেছে না, ইট শুড বি রিজলভড ইন এ বেস্ট পসিবল ওয়ে। ক্যাবিনেটটা কিভাবে করা হলো? মন্ত্রিসভা তো, বা মন্ত্রিসভা যারা ছিলেন অলমোস্ট সবাই, ওটাতে আমরা আমাদের কোনো সত্যি কথা হবে, যদিও মানুষই মনে করুক যে আমরা খুব ইন্টারফেয়ার করতাম, অ্যাকচুয়ালি কোনো ইন্টারফারেন্স নেই। আজ এটা খন্দকার মোশতাক জাহান, হি ইজ দ্য প্রেসিডেন্ট, হি হ্যাজ টু রান ইজ উইথ দ্য ক্যাবিনেট। অনেকেই পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় বলেছেন, যখন প্রশ্ন করা হয়েছে যে আপনারা খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় গেলেন কেন, তখন তারা প্রায় অনেকেই বলেছেন যে তারা গান পয়েন্টে গেছেন। এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। ক্যাবিনেটে নিজের ইচ্ছায় যোগদান দিছে, শুধু তাই নয়, সবগুলো এমপিকে বঙ্গভবনে ডাকানো হয়েছে মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে প্রায় 80% মেম্বার অফ পার্লামেন্ট সেই ওইখানে বঙ্গভবনে আসছিল। আসার পরে খন্দকার মোশতাক নিজে ওদেরকে অ্যাড্রেস করছে। হ্যাঁ, সেইখানে ওদের মধ্যে, পার্টির মধ্যে কিছু গালাগালি হয়েছে, এবং সেটার মধ্যে বেশিরভাগ বোধহয় তোফায়েল রাজ্জাকি নেগেটিভিটা নিয়েছে। তোফায়েল রাজ্জাক, হ্যাঁ, কি করেছেন? তো ওরাই একটু মোশতাককে একটু গালাগালি করছে আর কি, রাজনৈতিক ভাষায়। তোফায়েল রাজ্জাক এরা কোনোভাবেই, অনেকে যেমন দু একটি জায়গায় আছে তোফায়েল আহমেদ রক্ষী বাহিনীর দায়িত্ব পালন করছিলেন, মানে তারা কোনোভাবে ইনভলভ ছিলেন না? না, আমার জানা মতে, মানে কোনোভাবেই ছিলেন না? না, আমার জানা মতে নেই। সো তারা মোশতাক সাহেবকে বকাঝকা যাই করেছেন, ওনারাই করেছেন আপনার মনে, যদ্দূর মনে পড়ে। ওনাদের মধ্যে কিছু কেউ না কিছু আর্গুমেন্ট করবেই, তো এটা একটা নর্মাল একটা পলিটিক্যাল আর্গুমেন্ট ওরা করছে ওদের পয়েন্ট অফ ভিউতে, ওইটাতে আমাদের কোনো ইন্টারফেয়ার ছিল না। তারপরে ক্যাবিনেট কাকে করবেন, সেক্রেটারি কারে আনবেন, যেরকম মাহবুব আলম চাষিকে আনেছেন, হি ইজ এ নাইস পারসন, আনছে, এটা আমাদের কারো কোনো আপত্তির কিছু নেই, কারণ আমরা কাউকে চিনি না। বলেন আপনি এবং কর্নেল ফারুকী পুরো শোটা রান করছিলেন বঙ্গভবনে থেকে। না, সেটা অনেকে বলেন, এগুলো সবই মিথ্যা। শফিউল আলমকে সেটাও আমি জানি না, আর মাহবুব আলম চাষমকে সেটাও আমি জানি না। আর সত্যি কথা বলতে আওয়ামী লীগের কারা কে কি আমার কোনো আইডিয়াই নেই। সুতরাং এটা প্রেসিডেন্ট আছে, এটা প্রেসিডেন্ট রেসপন্সিবিলিটি, অ্যান্ড ইট ইজ নাও হিজ ডিউটি
to maintain the Awami League and the cabinet and the parliament. If he fails, then it is his responsibility that he has failed. তো ওইখানে আমাদের ইন্টারফেয়ার করার Okay, কিছু ছিল না। তারপরের ঘটনাবলী কি হলো, জিয়া কিভাবে সেনাপ্রধান হলেন যদি আপনি বলেন। না, তারপরে ওইটা আমাদের রেগুলার ডিসকাশন হতো জেনারেল ওসমানীর সাথে, এবং ওসমানী, তখন আমি জেনারেল ওসমানীকে সব পুরা বললাম এই এই ঘটনা। উনি বলেন যে তুমি জিয়াকে বানাচ্ছ না কেন? আমি বলি স্যার, অ্যাকচুয়াল ঘটনা যেটা এইভাবে জিনিসটা আসছে, এই ঘটনা, সেই জন্য আমি চাচ্ছি যে আপনি ডিসকাস করে আপনি একটা সিদ্ধান্ত দেন কে হবে। তখন বেশ কয়েকদিন লাগছে, জিয়া কিন্তু ইমিডিয়েটলি চিফ অফ স্টাফ হয় নাই, জি বাট এক্সাক্ট কতদিন পরে হয়েছে সেটাও আমার মনে নেই। তো সেইখানে অনেক ডিসকাশনের পরে দেখলেন যে আমাদের কাছে অল্টারনেটিভ কিছু নাই। জেনারেল ওসমানীও বলেন যে শফিউল্লাহ চলে যাওয়া উচিত বাইরে, আর বলে যে খালেদ মোশাররফের ব্যাপারে বলে খালেদ মোশাররফ ভালো, কিন্তু চিফ অফ স্টাফ হিসাবে কতটুকু আমার সন্দেহ আছে, জেনারেল ওসমানী। এবং যেহেতু আর কোনো অল্টারনেটিভ পাওয়া যাচ্ছে না, কারণ এখন বর্তমান সিচুয়েশনে চিফ অফ স্টাফ ফ্রিডম ফাইটার থেকেই হতে হবে, সুতরাং এর মধ্যে আমাদের চয়েস বড় লিমিটেড। রিপ্যাট্রিয়েট কাউকে আমরা চিফ অফ স্টাফ করতে পারছি না, সিনিয়র থাকলেও। তো এই চয়েস ইজ লিমিটেড, এবং এই লিমিটেড চয়েসের মধ্যে তোমার জিয়াকে ছাড়া তো অল্টারনেটিভ দেখছি না। ওইটা আমরা ডিসকাশন করার মধ্যে কয়েকদিন সময় গেল। তো খন্দকার মোশতাকের সাথে কথা হলো, তো খন্দকার মোশতাক বলে যে ভাই এইটা আপনাদের সিদ্ধান্ত। জেনারেল ওসমানীকে বলি এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা যারে বলবেন সে হবে। তো সেইখানে আপনার লাস্টে একদিন আপনার জিয়াউর রহমান, এই সাইফুর রহমান